ওকে, আগের দিন আমরা আগের যে কাজটা করিয়েছিলাম সেখানে পাইথনে বেসিক্যালি আমরা যে জিনিসগুলো একবার রিপিট করে দিই, তারপরে আমি স্টার্ট করছি, ঠিক আছে? সেই পার্টে আমরা বেসিক্যালি শিখেছিলাম পাইথন একটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ, এবং দেখেছিলাম পাইথন একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে সাথে সেটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে সাথে আরো অনেক কিছু শিখেছিলাম, কে ইনভেন্ট করেছিল। এবং পাইথনে আমরা বিভিন্ন রকম যে ফান্ডামেন্টালস এর মধ্যে যেটা দিয়ে স্টার্ট হয়, যেমন প্রথমে বলেছিলাম যে পাইথনের ক্যারেক্টার সেট আছে, তারপর টোকেন হয়, কিওয়ার্ডস হয়, আইডেন্টিফায়ার্স হয়, লিটারেলস হয়, এইটুকু বলে তোমাদের শেষ করেছিলাম। তারপরের পার্টে আমি আর বলা শুরু করিনি, মানে আই থিঙ্ক এইটুকুই পড়ানো হয়েছিল। আর কিছু কি বলেছিলাম এর পরে কিছু? না স্যার। ওকে, ওকে, ঠিক আছে, আমরা তারপর থেকেই কন্টিনিউ করবো। আমরা মেনলি আজকে চেষ্টা করবো পাইথনের একদম বেসিক কিছু জিনিসটাকে তুলে ধরার, ঠিক আছে? কেমন লাইক দ্যাট ভাবো, ছোট ছোট প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, এছাড়া প্রোগ্রামিং এ কিভাবে ডেটা টাইপের ইন্ট্রোডিউস করতে হয়, সেই জিনিসগুলো শিখবো। হ্যাঁ, মানে তোমাদের মধ্যে হয়তো যদি কারোর কনসেপ্ট থেকে যে এরকম যে পাইথন মানে একবারে ডে ওয়ান থেকে জাস্ট কোডিং লেখায় প্র্যাকটিস করবো, সেরকমটা একদমই নয়। সেটা লিখবে অবশ্যই, লেখার সময় আসো। তার আগে একটুখানি কিছু কিছু জিনিস জানতে হবে, মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্ট অব্দি না যাওয়া অব্দি না কিছু জানতে পারবে না। আমি একটুখানি কন্টিনিউ করছি, এবং কয়েকটা জিনিসের সাথে সাথে আজকে মেনলি আমরা কয়েকটা জিনিস মোটামুটি জানবো ফান্ডামেন্টালসের। তারপরে আমরা ডেটা হ্যান্ডলিং করবো, এবং যেই ডেটা হ্যান্ডলিং এর মধ্যে প্রথম যে পার্টটা আসবে, সেটা জানতে গেলে, ডেটা হ্যান্ডলিং জানতে গেলে তাদেরকে অপারেটর শিখতে হবে। চেষ্টা করবো আজকে পুরোটা অপারেটর শেষ করার, এবং অপারেটরের সাথে সাথে ডেটা হ্যান্ডলিং এর কিছুটা জাস্ট টাচ করবো, ঠিক আছে? চলো। একদম ওকে আছে। আচ্ছা, আমি জাস্ট নর্মালি একটা প্রোগ্রামিং দিচ্ছি, ঠিক আছে? ভাবো যে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 6, ঠিক আছে? এই ধরো লিখেছি, দিয়ে ধরো লিখছি প্রিন্ট। আচ্ছা দাদা, এটা আগে ধরো আমি লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ওকে? এইটা লেখার ফলে কি হয়, এটা লেখার ফলে এটা খুব একটা বেসিক প্রোগ্রামিং, এবং সি প্রোগ্রামিং এর শুরুতেই বল, যে কোনো প্রোগ্রামিং এর শুরুতেই আমরা এই প্রিন্ট ফাংশন দিয়ে কি লেখার কাজ হয় সেটা দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? এটা লিখলে আউটপুটে লেখাটা জাস্ট এরকম আসবে, হ্যালো, ঠিক আছে? জাস্ট আসবে হ্যালো। তো প্রিন্ট ফাংশনের কাজ কি, অ্যাজ আ প্রোগ্রামার বা অ্যাজ আ তুমি যে কোডিং তৈরি করছো, সেই পার্সপেক্টিভে তুমি যেই লেখাটাকে আউটপুটে দেখাতে চাও, মানে সোজা কথা আউটপুটে স্ক্রিনিং করার জন্য আমরা প্রিন্ট মেথডটা ইউজ করে থাকি। আর অনেকে বলে যে স্যার তাহলে ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করবো? ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট মেথডের কাজ শিখবো পরে, কিন্তু আমরা আউটপুটের জন্য প্রিন্ট মেথড ইউজ করবো। এবং প্রিন্ট মেথড দিয়ে তুমি আউটপুটে যা লেখা দেখাতে চাও, সেই লেখাটাকে পুরোপুরি তোমাকে কিন্তু কোটেশনের ভেতরেই লিখতে হবে। সেই লেখাটাকে পুরোপুরি কোটেশনের ভেতরে লেখাতে হবে, লিখে দেখাতে হবে। তার কারণ তুমি যদি আউটপুটটা কোটেশনের ভেতর লেখো, তাহলে সেটা অনেক সময় স্ট্রিং এর মতো ইউজ হয়। এই জন্য যাই লেখো না কেন তার মধ্যে কোনো এরার জেনারেট হবে না, এবং সেই লেখাটাকেই তোমাকে আউটপুটে পুরোপুরি ওরকম ভাবেই দেখাবে, ঠিক আছে? এটা মোটামুটি তোমরা সবাই জানো, ঠিক আছে? কয়েকটা বেসিক জিনিস এবার আমি আসছি। সাপোজ ভাবো লিখছি a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2, ঠিক আছে? দিয়ে ধরো লিখছি একটা প্রিন্ট a কমা b, ওকে? আর একটা প্রোগ্রামিং লিখছি, ভাবো a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2, দিয়ে লিখছি প্রিন্ট a আর প্রিন্ট b, ঠিক আছে? এটা লিখছি। এই ক্ষেত্রে মনে রাখবে এইটার আউটপুটটা কি আসবে, এটার আউটপুটটা আসবে 3 আর 2, 3 আর 2 আসবে। আর এই ক্ষেত্রে তোমার আউটপুট আসবে এরকম 3 আর পরের লাইনে 2, ঠিক আছে? এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হলো, তোমাদের অনেক সময় ভুল হবে
যেটা এই যে যখন দুটো পরপর লাইনে প্রিন্ট আছে, তার জন্য প্রিন্টের লেখাটা কিন্তু পরপর দুটো লাইনেই হবে, একই লাইনে দুটো হবে না, ঠিক আছে? যদি একই লাইনে প্রিন্ট করাতে হয় তাহলে এ কমা বি এভাবে লিখবো, আরো একরকম ভাবে লেখা আছে সেটা আমি বলবো পরে। বাট যদি এ কমা বি লিখি তাহলে তার আউটপুটে যেটা আসবে সেটা পাশাপাশি আসবে, কিন্তু তোমাদের যেটা ভুল হবে, তোমরা হাত থেকে তোমরা একটা জিনিস আরো বার করে দেবে, সেটা হচ্ছে একটা কমা লিখবে, এখানে ফট করে একটা কমা লিখে ফেলবে। কিন্তু মনে রাখবে কমাটা এখানে ইউজ করা হয়, কমা অপারেটরটা এখানে, কমা অপারেটর অ্যাকচুয়ালি পাইথনে হয় না। কমাটা দিয়ে কি করে, তুমি যে দুটো ভেরিয়েবল লিখছো সেই ভেরিয়েবল দুটোর ভ্যালু মানে ডিফারেন্সিয়েট করার জন্যই কমাটা শুধু ইউজ হয়েছে। কমা দিয়ে শুধু সেপারেট করার কাজ হয়েছে, আর কিছু কাজ হয়নি। সেই জন্য যখন আউটপুটের ভ্যালুটা প্রিন্ট হবে, অনলি 3 আর 2 আসবে, মাঝখানে কিন্তু কোনো কমা আসবে না। ঠিক আছে, এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখবে। আচ্ছা, তারপরের গল্প আসছে। পরের গল্প ভাবো, লিখছি এ কমা বি ইজ ইকুয়াল টু 3, 2, প্রিন্ট এ কমা বি। ঠিক আছে, এই ক্ষেত্রেও সেম, আউটপুট আমার 3 আর 2 আসবে। ঠিক আছে, এই যে লেখাটা লিখলাম এইটা একটা নতুন টাইপ। এই টাইপটা তোমরা হয়তো আগে জানতে পারো, তো আমি বলছি। যেরকম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবলের জন্য ভ্যালু আলাদা আলাদা লাইনে লিখি, অনেক সময় সেরকম না হলেও সিমিলার কাইন্ড অফ ডেটা। এই সিমিলার কাইন্ড অফ ডেটা মানে কি, তুমি যদি আজকে ভাবো আমি লিখছি এ কমা বি ইজ ইকুয়াল টু 3, 4.5, এইটা লেখা যায় না। এটা লেখা যায় না এবং এটা করা যায় না। এটা করলে হয়তো এই ছোট ছোট ভ্যালুর জন্য ঠিকঠাক ডেটা দিয়েও দেবে, কিন্তু পরে একটা প্রবলেম এর মধ্যে জেনারেট হবে। ঠিক আছে, তো এইরকম ভাবে লিখবে না, চেষ্টা করবে সেম ডেটা টাইপের ওপর লেখা। যেমন এই 3টা কি, এটা একটা ইন্টিজার, এই 2টা কি, এটা একটা ইন্টিজার। তাই জন্য এই ডেটাগুলো এরকম পরপর তুমি লিখবে, কোনো অতে অসুবিধা নেই। সেই জন্য তুমি এই সেম টাইপের যখন ডেটা তোমার ছিল, তুমি এখানে কি লিখছিলে, পরপর দুটো লাইনে লিখছিলে। পরপর দুটো লাইনে কোনো লেখার দরকার নেই, তুমি একবারে ভেরিয়েবল লিখে দিয়ে পরপর যত 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, 10টা ভেরিয়েবল কমা দিয়ে দিয়ে লিখে দাও, এবং 10টা ভেরিয়েবলের লেখা পরপর পর কমা দিয়ে লিখে দাও। কোনো ম্যাটার করে না, সবাই একটার পর একটা তুলে নেবে। শুধু এইটুকু জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই 3 এর ভ্যালুটা কিন্তু এই এটাই, এই 2 এর ভ্যালুটা কিন্তু এই বিটাই। মানে এই 3 ভ্যালুটা তুমি অ্যাসাইন করেছো এ ভেরিয়েবলের থ্রু দিয়ে, আর এই 2 ভ্যালুটা তুমি অ্যাসাইন করেছো বি ভেরিয়েবলের থ্রু দিয়ে। সো এখানে এ আর বি দুটো কিন্তু একটা মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট দুটো ভেরিয়েবল, এবং যেটা পরপর ভ্যালু কিন্তু মানে রেসপেক্টিভলি এ অ্যান্ড বি কন্টিনিউ করবে। মানে এ আর বি এর ভ্যালুটা 3, 2 হবে, মানে এর ভ্যালু 3-তে যাবে, বি এর ভ্যালু 2-তে যাবে। এমন নয় যে 5-এর ভ্যালুটা বি তে যাবে। এই জিনিসটা জানাটা খুবই জরুরি, তার কারণ তোমাদের একটা খুব বেসিক প্রোগ্রামিং থাকে, যে প্রোগ্রামিংটার নাম হচ্ছে সোয়াপিং অফ টু নাম্বারস। এই সোয়াপিং অফ টু নাম্বারস এর গল্পটা আমি পরে আসছি, বলবো, আজকেই বলবো এগুলো। আচ্ছা, এই বিষয় অব্দি তো বোঝা গেল। আপাতত এখানে ভেরিয়েবল ডিক্লারেশন অব্দি এইটুকুই আছে। এরপরে আরো অনেক পার্ট শিখবো আস্তে আস্তে, আপাতত এইটুকু জিনিসই ঠিক আছে। আচ্ছা, আমার যদি মনে পড়ছে তোমাদের লাস্ট দিন আমি এই জিনিসটা শিখিয়েছিলাম, যে ধরো এ ইকুয়াল টু 3 দিয়ে আমি লিখছি প্রিন্ট দ্য ভ্যালু ইজ দিয়ে এ। এইটা লিখে কি বলেছিলাম, যে দ্য ভ্যালু ইজ 3, এভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, এই যে তুমি যেই লেখাটা আউটপুটে দেখাতে চাও সেটা পুরোটা আমার কোটেশনের মধ্যে, এবং এইখানে প্রিন্ট মেথডের কাজকে আউটপুটে দেখানো, এবং তুমি এর ভ্যালুটাও আউটপুটে দেখাবে, সেই জন্য কমা দিয়ে সেটাকে তুমি সেপারেট করেছো, আর কিছু না। ঠিক আছে, এইটুকু অবধি সবার ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আচ্ছা, আমি যদি লিখে দেখাই তো নিচ দিয়ে লাগিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো। আচ্ছা, ভাবো যে এইবার আমরা নতুন দুটো জিনিস শিখবো, খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস। ভাবো, একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে সেভ। এন্ড অপারেশন আর সেভ অপারেশন, এগুলোকে আমরা সাধারণত আম, কিছু ক্যারেক্টারের মধ্যে তোমরা এটা পড়বে, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে। তো এটার কাজটা আমরা এখন শিখবো। ঠিক আছে, আমি লেখাটা এখানে ঘুরিয়ে লাগবো, আমি 14 লিখেই দেখাচ্ছি। ভাবো a is equal to b, that, sorry, লিখছি a equal to 30,
বি ইকুয়াল টু 20। পরের লাইনে লিখছি প্রিন্ট এ কমা দিয়ে এন্ড দিন। সর্বাণী বাদ দিয়ে কেউ আউটপুটটা বলতে পারবে? Okay. সর্বাণী বললে কি হবে? 30 তার পাশেই 20। 30 তার পাশে 20। ঠিক আছে, এটা 30 তার পাশে 20। তোমরা প্রিভিয়াস পেজে একটা জিনিস দেখেছিলে, যদি প্রিন্ট মেথডের লেখাটা আমরা পরপর দুটো লাইনে লিখি, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু দুটো পরপর লাইনে প্রিন্ট হবে, পাশাপাশি প্রিন্ট হবে। তোমরা মনে রাখবে এইখানে এই প্রথমবারের জন্য তোমরা এই জিনিসটার কাজ শিখছো এন্ড। এই এন্ডের কাজ হচ্ছে তুমি যেই লেখাটা, ধরো প্রিন্ট এ, এই লেখাটা কি 30, প্রিন্ট বি এর লেখাটা কি 20, হিসাব মতো এটা এখানে আসার কথা ছিল। কিন্তু এই এন্ড লেখাটা লেখার জন্য কি হবে, এন্ডের কাজ হচ্ছে নিউ লাইনের লেখাটাকে পাশে নিয়ে আসা। এন্ড যেই পাবে ও কি করবে, কার্সারটাকে নিচের লাইনে যেতে দেবে না, বরং লেখাটাকে ওর পাশে এনে প্রিন্ট করাবে। মানে যেটা নিচে প্রিন্ট হওয়ার কথা ছিল সেটাকে এইখানে এনে প্রিন্ট করাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এন্ডের কাজ। এবং আরো একটা জিনিস তোমাদের আমি বলি, যেটা হচ্ছে এই এন্ডের যে কোটেশনটা আমি দিয়েছি, এই কোটেশনটার মাঝখানে একটা ধরো একটা স্পেস আছে। ঠিক আছে, এইখানে যদি স্পেস দিয়েছি বলেই এই 30 আর 20 লেখাটার মধ্যে স্পেস পড়েছে। যদি আমি স্পেস না দিতাম তাহলে 30 আর 20 লেখাটা গায়ে গায়ে হতো, মাঝখানে কোনো স্পেস পড়তো না। ঠিক আছে স্যার, এইটা তো এখন মুখে মুখে বলে মনে রাখবো, মনে রাখ মানে শুন বুঝতে পারলাম, কিন্তু পরে মনে রাখবো কি করে? পরে মনে রাখার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ভাবো যে লিখছি a ইকুয়াল টু 30, b ইকুয়াল টু 25, প্রিন্ট a কমা end হ্যাশ দিয়ে ঠিক আছে। সর্বাণী বাদ দিয়ে কেউ আউটপুট বলতে পারবে এবার? হুম, তো একবার ট্রাই করো। বলো। ওকে, হ্যাঁ, কারেক্ট। কিন্তু স্মৃতি, একটু ভালো করে দেখো লেখাটা, একটা জিনিস ভুল বললে। তুমি বিয়ে ভ্যালু 25 লিখেছে এখানে, বিয়ে ভ্যালুটা 25। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, 30 # 25 হবে। তার মানে কি, এর ভ্যালুটা যা থাকলো থাকলো, এই এন্ড এর পরে এই হ্যাশ দিয়েছিলাম বলে কি হবে, এন্ড কি করেছে, নিউ পরের লাইনের লেখাটাকে ও কিন্তু একটা লাইনেই টানবে। এবং তুমি যদি চাও এই এন্ডের ভেতরে কোনো কোনো ক্যারেক্টার লিখতে, যেটার সাহায্যে তুমি খুব ইজিলি সেপারেট করতে পারবে, সেই জন্য তুমি যদি এখানে যে হ্যাশ লিখেছিলাম বলে হ্যাশটাকে ওখানে লিখে তারপরে 25 থেকে প্রিন্ট করিয়েছো। তার মানে লজিক্যালি আমি আরেকবার জিনিসটাকে বলছি, ভাবো এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা 30। ঠিক, এরপরে কি আছে, বি আছে, তার মানে কার্সারটা তো এই লাইনে চলে যাওয়া উচিত, কার্সারটা এখন এন্ড কেই পাবে, কার্সারটা এখন এখানে ব্লিঙ্ক করবে। এন্ডের ভেতরে কিছু লিখেছি, হ্যাঁ লিখেছি, তাই জন্য এখানে হ্যাশটা আসবে। এই যে এন্ড এখানে পেয়েছো, কার্সারটা এখানেই রয়েছে, তাহলে বি ভ্যালু কত, 25। তাই না, 25টা হ্যাশের পরে এসেই প্রিন্ট করবে, কার্সারটা নিচের লাইনে যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা বলো? স্যার যদি প্রিন্ট এ কমা বি দিই তাহলেও কি পাশাপাশি আসবে এ আর বি এর ভ্যালুটা? হ্যাঁ, প্রিন্ট এ কমা দিলে তো এই পাশাপাশি আসবে, এখানে দেখালাম তো এটা। তাহলে ওই এন্ডের দেওয়ার এন্ডটা দিচ্ছি কেন, যদি ওটা এমনি পাশাপাশি আসে? হ্যাঁ, এটার তো কোনো, এটার তো কোনো মানে নেই। তোমার নাম বলা হলে তুমি কিছু তোমার নামটাই বলো, মানে তোমার নামটা নামও বলো এবং তার সাথে সাথে তোমার টাইটেলও বলো।
কিন্তু তাহলেও যদি একবারে নাম বললে আমি যদি দুটোই বলে দিই, তাহলে কেন স্যার আমার ফর্ম ফিল আপের সময় ফার্স্ট টাইম আর লাস্ট টাইম জানতে চাই, এরকম কোশ্চেনটা হয়ে গেল। অ্যাকচুয়ালি বিষয়টা ওরকম নয়, তুমি এটা বলছো হ্যাঁ তোমার মনে হচ্ছে স্যার আমি এ কমা বি দিয়ে যদি লিখতে পারি, তাহলে কি দুঃখ আবার এন্ডের দরকার ছিল, এত কিছু মনে হয় কি দরকার ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা শেখায় না, ব্যাপারটা আহ, অনেক জায়গায় আমার কাজে কি হয় ধরো সাপোজ এই যে প্রিন্ট এ যে তুমি লিখেছো, এখানে তো এ আর বি তুমি অ্যাজ আ যেটা তুমি দিয়েই দিয়েছো। ধরো কোনো একটা মোমেন্টে এই কার্সারটাকে আমরা মুভমেন্টটাকে কাজে লাগানোর জন্য আমাদের মানে এই এন্ডের ইউজ করা হয়েছে। যেমন ধরো তুমি যখন প্রিন্ট এ কমা বি লিখবে, তখন 30 এখানে এবং কার্সার এখানেই থাকবে, কার্সারে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কোনো একটা মোমেন্ট হবে, তোমাদের আমি শেখাবো যখন আমি লুপিং এ করাবো, তখন ওখানে একটা কন্ডিশন এরকম আসবে এই কার্সারটাকে একবার ওপরে একবার নিচে নামানোর জন্য। তো তখন এই ইন্টের খুবই মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো তুমি যদি আজকে এরকম লেখো, সাপোজ ধরো সাপোজ এরকম লিখেছ যে ধরো লেখা আছে ইন, ধরো সাপোজ এটা লেখা রয়েছে, ঠিক আছে, এখানে একটা বি লেখা আছে, এইটা এটা একই রকম। ধরো এই লাইনটাকে আমি কোনোভাবে অনেকবার কন্টিনিউ করাচ্ছি, অনেকবার কন্টিনিউ করাবো। তাহলে অনেকবার কন্টিনিউ করালে কি হবে, একদম লাস্টে যখন যাবে ও কিন্তু এখানে একটা কাজটা ব্লিঙ্ক করাবেই করাবে। এবং যেই কাজটা শেষ হয়ে যাবে, যখন আমি এই লাইনে যাব, তখন এই লাইনের লেখাটা কিন্তু এই লাইনে প্রিন্ট না হয় এখানে করে চলে আসবে। কিন্তু এর পরের লাইনে তুমি লেখো, সেটা কিন্তু এই লাইনেই আসবে। এইটার ইম্পর্টেন্সটা তুমি এখন বুঝতে পারবে না। ইম্পর্টেন্সটা তোমাকে বুঝতে হলে আমরা যখন লুপিং করব, সেই লুপিং এর একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে এই জিনিসটা প্রচুর ভীষণ রকম ভাবে কাজে লাগে। এবং সেখানে তুমি বুঝতে পারবে। তুমি শুধু এইটুকু মনে রাখো, এই এন্ডের কাজ হচ্ছে নিউ লাইনে কোনো লেখা যেতে দেওয়া না। আচ্ছা ভাবো যে তুমি এখানে তো জাস্ট এ আর বি আর, ঠিক আছে, এ আর বি আছে, তোমার ধরো একটা বিশাল বড় লার্জ অ্যামাউন্টের একটা পুরো মানে অনেক কিছু অপারেশন করে তুমি একটা কাজ করেছো, যেইখানে তোমার এখন মাল্টিপল ভেরিয়েবলস আছে, ধরো 100টা ভেরিয়েবল আছে। তুমি 100টা ভেরিয়েবলের মধ্যে সাপোজ এমন দুটো ভেরিয়েবল চাইছো যেই দুটো ভ্যালু পাশাপাশি প্রিন্ট করবে। এইবার তুমি ধরো আজকে সেই ভেরিয়েবলটার নামটাও খুব ভালোভাবে চিনে নিলে। এবার অনেক সময় কি হয়, এই ভেরিয়েবলের নামটা না অনেক সময় চেনা যায় না। ধরো কিছু ভেরিয়েবল আমরা নর্মালি ডিক্লেয়ার করে রেখে দিলাম, পরে লুপিং এর থ্রু দিয়ে হোক বা অন্য কোনো কিছু ভাবে হোক, সেই ভেরিয়েবলটার ভেতরে আমরা ডেটাটাকে স্টোর করেছি। কিন্তু ডেটাটা কার ভেতর স্টোর হয়েছে না হয়েছে সেটা আমার ভুলে গেছে, সেটা শুধু লুপিং এর ভেতরেই আমি ইউজ করেছি। তখন কি করি, ওই লুপিং এর ওই ডেটার সাথে আমি এটাকে মার্জ করার জন্য এনটাকে লাগিয়ে দিই, যাতে পরের লাইনে ডেটাটা না গিয়ে ওর পাশেই প্রিন্ট হয়েছে। এই মোটামুটি আপাতত কাজ। আপাতত ভাবো যে নিউ লাইনে যেটা প্রিন্ট করানোর কথা ছিল সেটাকে পাশে টেনে নিয়ে আসবো শুধুমাত্র এই এন্ড অপারেশনের সাহায্যে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। ও যে কি, স্যার ওই ডাবল কোটেশনের মধ্যে হ্যাশ ছাড়া অন্য অনেক কিছু দেওয়া যাবে নাকি শুধু ওই হ্যাঁ ফুল তুমি স্টপ? অনেক যা যা তোমার মনে আসতে পারে, তুমি অ্যাট দ্য রেট দাও, যা খুশি তুমি যা খুশি লিখতে পারো। ওটা মানে ওটা ওখানে স্ট্রিং হিসেবেই ইউজ হচ্ছে, তুমি যা খুশি ওর মধ্যে লেখো। তুমি ওখানে নাম্বারও লিখতে পারো, ঠিক আছে, তুমি ওখানে নাম্বারও লিখতে পারো, কোনো অসুবিধা, ওখানে যা খুশি লিখতে পারো। আচ্ছা ভাবো যে লিখছি এ ইকুয়াল টু 100, এটা শুধু সার্থক বলবে, হ্যাঁ, না সার্থক বলে ফেলো। দেখা যাচ্ছে তো এটা, দেখা যাচ্ছে, বলো। সার্থক একটু তাড়াতাড়ি, হ্যাঁ। স্যার দাঁড়াও দাঁড়াও, প্রিন্ট একশো @ আর
300 হবে নাকি? আমি জিজ্ঞেস করছি, তুমি বলবে। তুমি বলছো 100 @ 300। 300 আর কিছু? না। ঠিক আছে, সার্থক ঠিক আছে, তাহলে বাদ দাও। আচ্ছা, স্মৃতি বলো। 100, তারপরে 300 তারপরে 400। সুচরিতা? 100, 300 @ 400, হ্যাঁ, যেটা স্মৃতি বললো 400। ঠিক আছে। হ্যাঁ, এটাই হবে, ঠিকই আছে, এটাই হবে। ঠিক আছে, সার্থক একটু মন লাগবে, মন দিতে হবে তো। হ্যাঁ স্যার। দেখো, প্রথম গল্প, এই যে এখানে এর ভ্যালু কত? 100। বি এর ভ্যালু কত? 300। ঠিক আছে, এরপরে এন্ড পেয়েছি, সেই জন্য কার্সার এখন এখানেই আছে। তারপরে কি দিয়েছি, কি দিয়ে ক্যারেক্টারটা দিয়েছি, @। তারপরের লাইনে এটা কি করেছি, সাম করেছি, সেই সামটা এখানে আছে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি, হলো কথা। আচ্ছা, বাবু, এটা কেউ বলতে পারবে? সর্বাণী বলে দাও। 5 #4। এই হ্যাশট্যাগ আবার কি? হ্যাশ? ওই তো #4। ঠিক আছে, সেপারেশনের এই সেপ মানে হচ্ছে সেপারেশন। হ্যাঁ, সেপারেশনের কাজ হচ্ছে তুমি একটা প্রিন্টের ভেতরে যতগুলো ডেটা লিখবে বা যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, বা সরি 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 ডিক্লেয়ার না, যতগুলো ভেরিয়েবল তুমি ওখানে প্রিন্ট করানোর চেষ্টা করবে, সেই সমস্ত ভেরিয়েবলগুলোর আউটকামটাকে ও এই সেপারেটের মধ্যে তুমি যা লিখো না কেন, ও সেটাকে দিয়ে সেপারেট করবে। সিম্পল কাজ। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইবার ছি ছি ছি, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, হট করে ওয়াইফাই কারেন্ট চলে গেল। যাক, কানেক্ট হয়ে গেছে। 1 মিনিট, এটা ওকে। বলো, প্রথমে সার্থক বলবে। হ্যাঁ, স্যার ওটা হবে 30 দিয়ে হুম 20 হুম দিয়ে তারপর @, এই @, হুম
ও না, @ না, তারপর হবে ওই হ্যাশ, হুম দিয়ে দিয়ে হবে 10। হুম বলো স্মৃতি বলো। স্যার 30, তারপর হ্যাশট্যাগ আরে 20। হ্যাশট্যাগ না বাবু, হ্যাশট্যাগ তুমি ইনস্টাগ্রামে দাও, এটা হ্যাশ। ও 30 হ্যাশ। 20 হুম @ হুম 10। ওকে, বলো সুচরিতা। স্যার 30 দিয়ে #20 দিয়ে এটাই। #10। আচ্ছা, তুমি বলছো যে ওই @এর পরে আর একটা হ্যাশ করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর সর্বাণী বলে দাও। ওই 30 #20 @10। Nice. আচ্ছা, এই যে আহ, তোমার কি নাম, নামটা ভুলে গেলাম। হ্যাঁ, সুচরিতা। সুচরিতা যেটা ভাবলে, হ্যাঁ তোমার ভাবনাটা তো ঠিকঠাকই, যে কেন এই @এর পরে একটা হ্যাশ করবে না, কারণ সেপারেট তো আমি পুরো ডেটাটার মধ্যেই করেছি। সেপারেট যদি আমি পুরো ডেটাটার মধ্যেই করে থাকি, তাহলে ওর পরে কেন @এর পরে একটা কেন হ্যাশ করবো না? ঠিক, এটাও একটা কথা। কিন্তু মনে রাখবে, এই সেপারেটটা আমি কি বললাম, সেপারেটটা তুমি একটা প্রিন্ট ফাংশনের মধ্যে যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, ঠিক ততগুলো ভেরিয়েবলকেই কিন্তু সেপারেট করবে। ওর পরের যে ভ্যালুটা তুমি লিখছো পাশে নিয়ে এসে এন্ডের জন্য, ও সেটাকে সেপারেট করবে না। যদি সেটাকে সেপারেট করেই দিয়ে থাকে, তাহলে এন্ডের আলাদা করে কোনো কাজ বোঝা যাবে না, ঠিক আছে? সেই জন্য অ্যাকচুয়ালি আমরা ওই @এর পরে কোনো রকম ইয়ে মানে @এর পরে কোনো হ্যাশ ঢুকে দেবো না, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তো একটু মন দিতে হবে তো। স্যার বুঝলাম না স্যার, যে ওই মানে হ্যাশটা কেন 30 আর 20-র মাঝখানে বললো? এটা বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, আচ্ছা, এখানে কি ছিল বাবু? এখানে তো এখানে দুটো এ নাম্বার চেয়ে, তো ওটার আর বি এর মাঝখানেই তো পড়বে। আর বি এর মাঝখানে পড়েছে। তাহলে এখানে আর বি ছিল, ছিল। এর ভ্যালু কত? 30। বি এর ভ্যালু কত? 30, 20। 20। তাহলে এখানে সেপারেট কি দিয়ে করতে বলেছি? হ্যাশ দিয়ে করতে বলেছি। তাহলে 30 # 20, এর কাজ তো আগেই হলো। এরপরে এন্ড ফাংশনের কাজ হবে, মানে ফাংশন না, সরি, এন্ড মেথডের কাজ হবে। এই মেথডটা এখন কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে। এটা কি দিয়ে আমি নিউ লাইনটাকে আনবো? @দিয়ে। তাহলে দিলাম। পরের লাইনে কি আছে? a-b 10 আনলাম। বুঝলে? হ্যাঁ স্যার। ওকে, চলো। ভাবো a equal to 30. হ্যাঁ,
আচ্ছা, সার্থক কোথায়? সার্থক রাস্তায় নাকি? বলো স্যার। রাস্তায় নাকি? না স্যার, রাস্তায় না, দিদি আটকে দিয়েছে। আচ্ছা, এটা বলে ফেলো, সার্থকই বলবো। হ্যাঁ, স্যার এটা হবে 30 @21, তারপর হবে 51, আর তারপর হবে হ্যাশট্যাগ। এটুকুই? আর কি লিখবো স্যার? ট্রুটা লিখবো না লিখবো না? লিখবো লিখবো। লিখবো লিখবো। ঠিক, তুমি যেটা চাইছিলে সেটাই আমি লিখেছি। হ্যাঁ স্যার। ওকে, স্মৃতি বলো। স্মৃতি, সুচরিতা, যে বলতে পারি। স্যার 30 @21 @51, তারপরের লাইনে ট্রু দিয়ে হ্যাশ। সুচরিতা? স্যার 30 @21 @51 দিয়ে নিচের লাইনে ট্রু দিয়ে হ্যাশ। মানে ও যেটা বললো সেটাই। হ্যাঁ। ঠিক আছে, সর্বাণী? 30 @21 @51 নিচের লাইনে ট্রু দিয়ে হ্যাশ। ঠিক আছে, ঠিক আছে, ওটার অ্যান্সার আমি বলছি, তার আগে এইটা একটু হয়ে যাক। হ্যাঁ, অনেক @@ হলো। কি দেওয়া যায়? স্মৃতি দাও। হ্যাঁ, সুচরিতা অত বড় নাম। আরে এরকম অনেক ক্যারেক্টার কি হতে পারে? হুম, আগে ইয়ে বলবে, সার্থক। বলো সার্থক। স্যার এটা হবে 20 হুম, দিয়ে, এটা কি স্যার 44 লিখেছো? না না, ওটা অ্যান্ড 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 সাইন। অ্যান্ড মানে? আরে অ্যান্ড মানে অ্যান্ড, যেগুলো ইয়েতে দাও তুমি কিবোর্ড দিয়ে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, হুম, অ্যান্ড তারপর 55, তারপর হ্যাশ। ওকে, বলো স্মৃতি। স্যার 20 অ্যান্ড, তারপর মানে দুটো অ্যান্ড, তারপরের দাঁড়া লাইনে দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে, 20 অ্যান্ড তারপরে। তারপরের লাইনে 55 হ্যাশ। গুড। সুচরিতা? স্যার স্মৃতি যেটা বললো 20 দিয়ে দুটো অ্যান্ড দিয়ে নিচের লাইনে আচ্ছা, 55 দিয়ে হ্যাশ। ঠিক আছে। সর্বাণী? স্যার একবার দেখাও না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে ফোনে। হ্যাঁ, কি দেখাবো? তোমার স্ক্রিন দেখা যাচ্ছে না, ব্ল্যাক হয়ে গেছে। এই সবারই? না স্যার। আমি না দেখতে স্যার। পাচ্ছি তাই। তুমি একবার কাজ করো, তুমি লিভ হয়ে আরো বার জয়েন হও। ব্ল্যাঙ্ক হয়নি তো? আমার কাছে আমি দেখতে পাচ্ছি, ও আমি তো নিজেই দেখতে পাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ সর্বাণী এবার?
হ্যাঁ স্যার। ব্যাস, ঠিক আছে। অ্যান্সার 20 দিয়ে হ্যাঁ, নিচের লাইনে হলো যে 55 হ্যাশ। গুড। আচ্ছা, ভালো করে শুনবে, হ্যাঁ, যে কথাটা বলছি। আচ্ছা ভাই, এই যে সার্থক, তুমি আগে আমার কথার উত্তর দাও। তোমাকে এতক্ষণ ধরে বলো। আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলে যাচ্ছি সেপারেট দিয়ে কি কাজ করে। সেপারেট দিয়ে একটা লাইনে সেপারেট যতগুলো করে। ভেরিয়েবল থাকবে বা যতগুলো ডেটা তুমি প্রিন্ট করা যাবে সেগুলোকে সেপারেট করবে। তাহলে তোমার এখানে হুম। 20 আর 51কে ওটা কি ডেটার মধ্যে পড়ছে না? এখানে এই একটা দুটো তিনটে পড়ছে না? ওটাকে আমি সেপারেট করব না? ওটাকে তো সেপারেট হ্যাঁ করতেই হবে। তাহলে ওর হ্যাঁ। জন্য বেসিক্যালি তুমি এর ভ্যালু কত? 30, বি এর ভ্যালু কত? হুম। 21। 21। আর এ প্লাস বি করলে কি হয়? 51। এই তিনটেকে তুমি অ্যাট দ্য রেট দিয়ে করে দিলে, সেপারেট করে দিলে। এরপরে হ্যাঁ। কি করেছো? এই লাইনের এখানে কি তুমি এন্ড লিখেছো? এই প্রিন্টে কি তোমার কোনো জায়গায় এন্ড লেখা আছে? লেখা নেই তো। এর না লেখা থাকলে পরের লাইনে প্রিন্ট হবে কেন? এর সাথে টানবে ও, এর পরের লাইনে প্রিন্ট করবে। এর পরের লাইনেই তোমার ট্রু আসবে। এবং এখানে একটা কার্সারের যে লেখাটা লেখা ছিল এটা হ্যাশ, সেইটা এখানে এর সবারে সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে। পরে যেহেতু কিছু লেখা নেই, লেখা নেই, বাদ দাও। এই হিসাবে তো স্মিথ আর সুচরিতা ঠিকই বলেছে, সর্বানিত বলেছে। তুমি ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, এই সার্থককে বলছি। মানে স্যার ওপরেরটা যদি প্রিন্টের লাস্টে যদি এন্ড না লেখা থাকে তাহলে পরের প্রিন্টটা নিচে হয়ে যাবে। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে তো এইটাই শেখানোর চেষ্টা করছি। ও স্যার বুঝতে এন্ড, পারিনি। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে, এবার এবার যে কথাটা বলবো ভালো করে শুনবে। আচ্ছা, হ্যাঁ। তোমার গল্প অনুযায়ী তুমি তো যে এই একই গল্প ধরে রেখেছো। এখানে তো এন্ড লেখা আছে, লেখা নেই। তাহলে লাইনের পরের না। লাইনেই প্রিন্ট হবে, ওই লাইনের সাথে তো প্রিন্ট হবে না। এটা প্রথম কথা। তো তোমার অ্যান্সার প্রথমেই গেল উড়িয়ে দিই। এইবার আসি সুচরিতা স্মিথের কথা। খুব ভালো করে মনে রাখবে, তোমরা যে অ্যান্সারটা বললে সেই অ্যান্সারটা অনুযায়ী না আমাদের তাহলে ওই এন্ড আর সেপারেশন দুটো মেথডের মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা হতো না। এইখানে একটা ছোট্ট টুইস্ট আছে, যে টুইস্টটা তোমরা ধরতে পারোনি। এন্ড হলে, তোমাদের কথা অনুযায়ী যে এন্ড হলে, যদি এই ক্যারেক্টারটা এখানে যদি প্রিন্ট করে, পরের লাইনে চাই না থাকুক, না থাকুক, বা থাকুক, এই হ্যাশটা তো এখানে প্রিন্ট হয়েছে। কিন্তু এইটার অ্যান্সার অনুযায়ী সেপারেটের ক্ষেত্রে শুধু এই জিনিসটা প্রিন্ট হবে না, সেপারেটে এই জিনিসটা প্রিন্ট হবে না। ঠিক আছে? তুই বলবে স্যার কেন? এন্ডে আমি হ্যাশ যদি প্রিন্ট করে দেখি, আমার তো পরের লাইনে কোনো লেখাই নেই, আমি তো তাও হ্যাশ প্রিন্ট করেছি, এখানে সেপারেশন করার ভ্যালু নেই, তো আমি কেন এটা লিখবো না সেপারেশন করার ক্যারেক্টারটা? হ্যাঁ, এটা আমার হাতেও নেই, এটা যে বানিয়েছিল সেই ভাবে তৈরি করেছে। সেপারেশনের ক্ষেত্রে যদি ক্যারেক্টার না থাকে তাহলে নর্মালি এটা 20, আরে এটা নর্মালি যা ছিল এই প্রথম ভ্যালুটা যেটা এখানে প্রিন্ট করবে। ঠিক? এবং এখানে সেপারেশনের যে ক্যারেক্টারটা ছিল সে যেহেতু কোনো বি সি কিছু নেই ওর পরে, এর শুধু সিঙ্গেল ডেটা রয়েছে, সেই জন্য ওখানে তারপরে কোনো সেপারেশনের ক্যারেক্টার পড়বে না। কিন্তু পরের লাইনে যেই বি পাবে, বিটা কিন্তু 55 এখানে প্রিন্ট করবে। এবং তার সাথে যেহেতু এন্ড লেখা ছিল এবং পরের লাইনে ডেটাটাকে পাশে তোলাটা ওর কাজ, ওখানে ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার প্রিন্ট অবশ্যই হবে এবং এখানে হ্যাশ অবশ্যই প্রিন্ট হবে। এবার বলো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে স্মৃতি? জি স্যার। স্মৃতি বুঝতে পেরেছো তো? এই স্মৃতি কি বেরিয়ে গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। ও আচ্ছা, কি হলো এখানে আর একজন কম দেওয়া? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে। ওকে, আর একটা, না থাক, অত কঠিন হয়ে করে লাভ নেই, সহজ সহজেই যাই। সার্থক বলবে আগে। Sorry. বলো সার্থক। স্যার
100 দিয়ে কিছুই হবে না, দিয়ে এই হ্যাশ কেন @ হবে। এই কিছুই হবে না, এটা আমি কিভাবে লিখবো? কিছুই লিখবো না, আচ্ছা, 100-র পরে কি লিখবো তাহলে বলো? @, হ্যাঁ, দিয়ে দিয়ে তারপর 500। 500। স্মৃতি বলো। স্মৃতি বলো, ভয়েসটা অফ করে দিলে। 100 তারপরে অ্যান্ড না @, @ তারপরের লাইনে 500। বলো সুচরিতা। 100 দিয়ে দিয়ে 500। এটা সার্থক বলে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। সর্বাণী। 100 @500। হ্যাঁ। স্মৃতি 500টা পরের লাইনে মনে হলো কেন? স্যার আমি এনটা ঠিক খেয়াল করিনি, সেপারেশনের এনটা ভাবতে ভাবতে ওইটা ভুলে গেছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এটাই হুম। অ্যান্সার। ঠিক আছে, সবার স্যার ওকে? এনটা ভ্যারিয়েবল নয় বলে কি ওই সেপারেশনটা ইউজ হচ্ছে না? না, ব্যাপারটা সেরকম নয়। সেপারেশনের কাজ হচ্ছে তুমি একটা লাইনে যতগুলো ভেরিয়েবল লিখবে সব কটাকে ইন্ডিভিজুয়ালি সেপারেট করবে। ঠিক আছে? আর এন্ডের কাজ হচ্ছে পার্টিকুলারলি ও যে প্রিন্টের লেখা রয়েছে তার পরের প্রিন্ট। সিম্পল কাজ। সেপারেশনের কাজ হচ্ছে একটা প্রিন্টের ভেতরে তুমি যত ভেরিয়েবলের ডেটা লেখো না কেন, ভেরিয়েবলের ডেটা বা নর্মালি যা কিছু লিখতে চাও না কেন, ও সেটাকে দিয়ে সেপারেট করবে। ঠিক আছে, সেটাকে সেপারেট করবে, ওর কাজ হচ্ছে এটা। আর এনটা তুমি যে প্রিন্টের ফাংশনের ভেতর লিখেছো ও পরের লাইনের প্রিন্টকে কোনোভাবেই পরের লাইনে না করে ওর সাথে টেনে নিয়ে আসবে। এটা হচ্ছে কাজ। তাই এখানে সেপারেশন যখন কাজ করতে চাইবে এর পরে কি আর কোনো ভ্যালু আছে? নেই তো, এ শুধুই রয়েছে। এবার অনেক সময় কি হয়, মানে আমরা মানে সেপারেশনের কাজের নর্মালি এক্সাম্পল যেমন এটা এটা দেখিয়ে দিলে আমার হয়ে গেল, আমার কাজ, আমার আর ভেবে লাভ নেই, চিন্তা ভাবনা করে লাভ নেই। কিন্তু এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে সেপারেশনে এর পরে কোনো ডেটা আছে নেই। কিন্তু অনেক সময় ভাবে কি স্টুডেন্টরা, যে এই যে এন্ড লাগিয়ে তো আমি পরের লাইনে লেখাটাকে এই লাইনেই ঢুকাচ্ছি, তাহলে তো আমার আরেকটা ক্যারেক্টার ঢুকছে এই প্রিন্টের ভেতরে, তাহলে কেন আমি এটাকে দিয়ে সেপারেট করবো না? কিন্তু সেটা বলছে না ডেফিনেশন। ডেফিনেশন বলছে এই প্রিন্টে কতগুলো ক্যারেক্টার আছে, এই প্রিন্টে স্যার একটাই আছে, বি কে এই প্রিন্টের ভেতরে অংশ না, আমরা ওকে টেনে নিয়ে আসছি, কার সাহায্যে টেনে নিয়ে আসছি? এন্ডের সাহায্যে। ওটা এন্ডের কাজ, সেপারেশনের কাজ ওটা না। সেপারেশনের কাজ হচ্ছে এখানে তুমি যদি 100টা ভেরিয়েবল লেখো, ও 100টা ভেরিয়েবলকেই সেপারেট করবে, তারপরে একটা ভেরিয়েবলকেও সেপারেট করবে না। কিন্তু এন্ডের কাজ হচ্ছে আমার যদি কোনো কিছু দিয়ে আমি নিউ লাইনটাকে জেনারেট করতে থাকি, সেটা যদি আমি কোনো ক্যারেক্টার দিয়ে করি, সেই ক্যারেক্টারটা লিখবো আগে, লিখে নিয়ে পরের লাইনের প্রিন্টকে যেভাবেই হোক আমি আমার পাশে নিয়ে আসবো। আমি কোনো ইয়েতে লিখবো না। এবং আমি এখানে 100-র পরে একটা হালকা স্পেস দিয়ে @ দিয়ে 500 লিখেছি তো, কিন্তু মানে এই স্পেসটা তোমাকে বোঝানোর জন্য আমি লিখেছি। কিন্তু তুমি যদি লিখে দেখবে প্রোগ্রামিংটা, আমি হয়তো এর সাথে অ্যাটাচ করে দেবো, আউটপুটটা আসবে এরকম, পুরো গায়ে গায়ে সব লেখাগুলো গায়ে গায়ে। ঠিক আছে, সব লেখা এরকম গায়ে গায়ে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ক্লিয়ার এইটুকু সবার? স্যার হ্যাঁ স্যার। সেপারেটে কি একমাত্র যখন একটা প্রিন্টের মধ্যে দুটো বা দুটোর বেশি ভ্যারিয়েবল এক্স্যাক্টলি, থাকবে তখন? এক্স্যাক্টলি, ও এক্স্যাক্টলি। ছাড়া ওই সেপারেটের যে ক্যারেক্টারটা দিয়ে আমি সেপারেট না, করছি তাহলে ওটা না কোনো হবে না, কাজই নেই? কোনো কাজই নেই। ওটা শুধু তোমাকে আচ্ছা। মানে পুরো ইয়ে দেখানোর জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ বলো, স্মৃতিকে এটা বলতে যাচ্ছিল। স্যার বলছি আমি যদি এন্ড এর মধ্যে ওই ডাবল কোটেশনের মধ্যে হুম। স্পেস স্পেস তারপরে কোটেশন ক্লোজ করি, তাহলে কি ওই গায়ে গায়ে আসবে না গ্যাপে আসবে? স্পেস স্পেস, হ্যাঁ অবশ্যই তোমার ওখানে তাহলে লেখার মধ্যে স্পেসই আসবে, যেটা আমি এখানে লিখেছি। ঠিক আছে, তুমি এই লেখাটা আপাতত সরিয়ে দাও, ভাবো যে তোমার আউটপুটটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে।
ওকে, আপাতত প্রিন্টের ভেতরে তো এইসব কাজকর্ম হয়ে গেল, তোমার ফান্ডামেন্টালস এর মধ্যে এটাই পড়ে। আর একটা জিনিস বলতে ইচ্ছা করছে, বলেই দিই, কারণ ওই পার্টটা পুরোপুরি স্প্রিং এরই জিনিস, বাট অনেক সময় এখানে তোমার দিয়ে দেয়। ঠিক আছে, ভাবো যে আমি কতগুলো প্রোগ্রামিং আগে লিখছি, হ্যাঁ, আরে হ্যাঁ, ভাবো এক মিনিট দাও। সবাই একটু খাতা পেন বার করো। আচ্ছা, এক মিনিট, এক মিনিট। যে সবাই খাতা বার করে তোমাদের এইখানে যে সিকোয়েন্সটা আমি লিখে দিলাম, সেই সিকোয়েন্স অনুযায়ী আউটপুটটা কি হবে সবাই খাতায় লিখে ভালো দেখে, দিয়ে আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠাবে, কেউ গ্রুপে পাঠাবে না। ঠিক আছে, স্যার এটা মাঝখানে 4 কেন 3 এর জায়গায়? এই তো 3। তা স্যার ওর আগে 4 কেন? আরে আমি তোমাকে সিকোয়েন্স বোঝানোর জন্য লিখেছি, কেন লিখেছি সেটা পরে বলবো, তুমি আগে লেখো না। জাস্ট নর্মালি এটা এটা 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন, এটা 3, এটা 4, এটা 5, 6, 7। কেন কোনো উত্তর নেই, তুমি লেখো। তুমি কিন্তু আউটপুট লেখো পরপর খাতা, আমি দেখছি।
একবার লেখো তো, আমি একবার লিভ হয়ে জয়েন হচ্ছি। করো। স্যার কোনটাতে পাঠাবো? এখানে তোমার দুটো নাম্বার। তুমি যেটা ইচ্ছা পাঠাও না বাবা, ও ঠিক আছে। পাঠাও, এখন দেখে নিচ্ছি। ও বাবা, 12টা বেজে গেল। তাড়াতাড়ি তো পাঠাও নি তো। আচ্ছা, সর্বাণী পাঠিয়েছে। ভয়েস শুনতে পাচ্ছ সবাই? পাচ্ছ? হ্যাঁ স্যার। সর্বাণীর একটা, সর্বাণীর 3টে ভুল হয়েছে। বাকি দেখো, কতক্ষণ লাগছে করতে? এটা আবার কে? ও, সুচরিতা। উম, 3টে ঠিক, একটাও ভুল, উম, দুটো ভুল, সুচরিতার 4টে ভুল। সুচরিতাই পাঠালে তো, নাম্বারটা সেভ করাটি। হ্যাঁ, সুচরিতাই, ঠিক আছে। স্মৃতি কই? স্মৃতি, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি। আর সার্থক কোথায়? এই যে ফোন নাম্বার নিয়ে লাভালাভি করলে। পাঠিয়ে দিয়েছি বাহ! স্যার। কেন, হাতের কাছে কি খাতা পেন নেই নাকি? তুমি হচ্ছে আমার ব্যাচের সব থেকে লেজেন্ড স্টুডেন্ট, সব থেকে লেজেন্ড স্টুডেন্ট। একটা 4-এ ভুল, 5-এ ভুল, 6-এ ভুল, 7 থেকে একটা ঠিক হয়েছে। ওরে বাবা রে ভগবান, ও ইতিহাস, ও সব লিখে ফেলেছে এর মধ্যে। 5 ভুল, 6 ভুল, 7 ভুল। আচ্ছা, স্মৃতিরও 7টা, এই দুটো ভুল। এই সরি, দুটো নয়, একটা, দুটো, 3টে ভুল। ওকে,
এই যে স্লাইডটা লেখা আছে ভীষণ 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 ইম্পর্টেন্ট, এবং মানে অনেক ভাবে সময় আসবে। দেখো, এই যে আউটপুট যা দেখলাম সবার মোটামুটি একটা কনসেপ্ট না জানার জন্য এই জিনিসটা ভুল হয়েছে। কিন্তু ভাই সার্থক, মানুষ যে জিনিসটা ঠিক করে সেই জিনিসটা ভুল করেছো। 1 নাম্বার আর 2 নাম্বারে কিচ্ছু নেই। 1 নাম্বার আর 2 নাম্বার সব থেকে সহজ। এখানে কোনো রকেট সায়েন্সই নেই। 30 + 50 করলে 80 হবে, এখানে কোনো এরার নেই। তুমি এখানে এরার কোত্থেকে নিয়ে গেলে আমি জানি না, তুমি কি লজিকে এরার লিখলে আমি জানি না। আচ্ছা, এই স্মৃতিকে বলছি, এই এত কিছু খাতা লেখার দরকার নেই, আমি তোমাকে পিডিএফটা দিয়েই দেবো। ঠিক আছে, তুমি ওখান থেকেই দেখে নিতে পারবে। আচ্ছা, 30 + 50 করলে 80 হয়, এটাতে কোনো কিছু না। এটাও 3 × 2 করলে 6ই হয়। ঠিক আছে, এটাও কোনো ব্যাপার নেই। এবার আসছে 3 নম্বর। 3 নম্বরটা যদি তোমরা সবাই ঠিকই করেছো, 3 নম্বরটা আমি যতদূর যা দেখলাম স্মৃতিরও 3 নম্বর ঠিক আছে। 1 মিনিট, সুচরিতারটা একবার দেখছি। উম, হ্যাঁ, সুচরিতারও ঠিক আছে, সবারই 3 নম্বর ঠিক হয়েছে। আচ্ছা, 3 নম্বরে তোমরা কি করে এটা ঠিক করলে? মানে তোমাদের কেন মনে হচ্ছে গুড মর্নিং লেখাটা আসবে? বলো, সুচরিতা আগে বলো। স্যার কারণ এখানে এটা মানে গুডটা এর ভ্যালু হিসাবে অ্যাসাইন হচ্ছে আর মর্নিংটা বি, তাই দুটো প্লাস করে তো গুড মর্নিংই আসবে A + B করে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে মানে আমার মাথাতে 8খানা গল্পই লেখার কথা ছিল, বাট আমার লাস্টে মনে পড়ছিল না। First আমি আর একটা কেন এক্সাম্পল জুড়ে দিচ্ছি। হ্যাঁ, সার্থক বলে তো এটা কি হবে? ও সরি, এটা তো সার্থক বলো তো এটা কি হবে? গুড 10। গুড, গুড। আর বাকিরা সুচরিতা, স্মৃতি, সর্বাণী? স্যার আমারও মনে হচ্ছে গুড 10ই হবে। ওকে, সর্বাণী, ওটাই মনে হচ্ছে। স্মৃতি? স্যার ওটাই তো হবে মনে হয়। আচ্ছা, সবাই মনে হয়, কারণ কোনো কনফিডেন্স নেই, ভালো করে শোনো। আচ্ছা, এই ক্ষেত্রে যখন তোমরা 3 নম্বরে গুড মর্নিং বলেছ, এটা একদম কারেক্ট। হ্যাঁ, এটা গুড মর্নিং এ আসবে। এটা আমার কনফিডেন্স আছে, হ্যাঁ, তোমার কনফিডেন্স আমার থেকে বেশি। 30 + 50 করে এরা। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস ছোট্ট করে বলে দিই। ধরো লেখা আছে এইটা, আর ধরো লেখা রয়েছে b = 10। তোমরা এখানে বলতে পারবে এই যে বি ভেরিয়েবলটা এখানে আমি ডিক্লেয়ার করেছি, এই বি ভেরিয়েবলের ডেটাটা কি? অবশ্যই ডেটা 10, কিন্তু ডেটা টাইপটা কি? ডেটা টাইপ কি? স্যার ইন্টিজার। ইন্টিজার, কারেক্ট। খুব ভালো কথা, এটা ইন্টিজার। তাহলে এটার কি ডেটা টাইপ বলো তো? এটা ডেটা টাইপ বলতে পারবে? বলো বলো বলো, বলতে চাইছিলে বলো। স্ট্রিং। কারেক্ট, এটা একটা স্ট্রিং। ঠিক আছে, আমরা স্ট্রিং, তুমি কিভাবে বুঝলে এটা স্ট্রিং? হ্যাঁ, এটা অ্যান্সার দাও। তুমি স্ট্রিং যে বললে, কিভাবে বুঝলে এটা স্ট্রিং? স্যার ভ্যারিয়েবলে কোনো নাম বা লেটার থাকলে ওটা তো স্ট্রিংই হয়। ভেরিয়েবলে কোনো নাম বা লেটার থাকলে তো স্ট্রিং হয় ওটা। নাম বা লেটার? নেম 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 বা লেটার, তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার ভাবো, আমি আর একটা গল্প লিখছি। ধরো লিখছি c = 100। বলো তো এইটা কি? সি এর ডেটা টাইপটা কি?
স্ট্রিং কেন? কোটেশনে আছে। তাহলে তুমি আগের বার বললে কেন যে কোনো নেম বা ক্যারেক্টার থাকলে স্ট্রিং? ও হ্যাঁ, ঠিক তো? ঠিক হ্যাঁ বলছি তো? আমরা কোটেশন। স্ট্রিং তখনই বলবো যখন সেটা কোটেশনের ভেতর লেখা থাকে। কারণ এই 100টা তো তোমার নাম্বার, কিন্তু 100টা কিন্তু এখানে ইন্টিজার নয়। তার কারণটা কি? 100টা কোটেশনের ভেতর লেখা রয়েছে। কোটেশনের ভেতর যাই লিখি না কেন সেটা আমরা স্ট্রিং হিসাবে জেনারেট করে থাকি। ক্লিয়ার এইটুকু সবার? ঠিক আছে? কি হবে, চুপ হয়ে গেলাম সবাই? বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। এবার ভাবো, তোমাদের আমি একটা টার্ম শোনাচ্ছি। প্রথম নামটা হয়তো জানো, জানো কিন্তু যাই না। একটা হচ্ছে concatenate। ওকে, একটা কি বললাম? কনক্যাটেনেশন, আর একটা হচ্ছে রেপ্লিকেশন। শুনেছো এই টার্মটা আগে কখনো? যাই হোক, আচ্ছা, কনক্যাটেনেশন মানে হচ্ছে দুটো স্ট্রিংকে মার্জ করা। দুটো স্ট্রিংকে মার্জ করা। আর রেপ্লিকেশনের মানে হচ্ছে একটা স্ট্রিংকে তুমি কতবার রেপ্লিকেট করবে সেইটা হচ্ছে রেপ্লিকেশনের মানে। এই এন মানে হচ্ছে নাম্বার অফ টাইমস, মানে এই স্ট্রিংটাকে তুমি কতবার রেপ্লিকেট করবে তার মানে হচ্ছে এই এনটা। ঠিক আছে, এবার আসছি আস্তে আস্তে, এবার এক্সাম্পল গুলো বুঝি। এই লেখাটা আগে আমি বলে দিতে পারতাম, এই লেখাটা আগে বলে দিলে না তোমরা এটাকে চট করে মনে নিতে পারবে, কিন্তু তোমরা তাও ভুল করবে। দেখো, মোটামুটি একটু বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, প্রথম গল্প, এইখানের এই 10টা কি আছে? স্ট্রিং আছে। এই 12টা কি আছে? স্ট্রিং আছে। তাহলে আমরা যখন দুটো স্ট্রিং এর মধ্যে প্লাস সাইনটা ইউজ করি, আচ্ছা আর একটা যে সেখানে বলে দিই, আমরা কনক্যাটেনেশনের জন্য সাধারণত এই অপারেটর ইউজ করে থাকি, আর রেপ্লিকেশনের জন্য আমরা এই অপারেটরটা ইউজ করে থাকি। কিন্তু স্যার এটা তো অ্যাডিশন, এটা মাল্টিপ্লিকেশন না। অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের আলাদা করে মানে আছে, যেটা শুধু অ্যাড করতে আর মাল্টিপ্লিকেশন করতেই সাহায্য করে। বাট কনক্যাটেনেশনের সাইন হচ্ছে এইরকম করে, আর রেপ্লিকেশনের সাইন হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে যখন আমি এই সাইনটা ইউজ করি তাহলে কি ডিটারমাইন করছে? ডিটারমাইন করছে কনক্যাট করতে, দুটো স্ট্রিংকে কনক্যাট করতে। তাহলে এখানে আউটপুট আসবে 10 12। ওকে, সবার এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এইবার তুমি এইটা যখন তোমরা বললে এই আউটপুটটা, এই আউটপুটটা তখন তোমরা ঠিক বলেছো। এই আউটপুটটা তখন তোমরা ঠিক বলেছো যে এটা গুড 10ই হবে। তার কারণ কি? তার কারণ লজিক্যালি এখানে দুটো স্ট্রিংকে আমরা কনক্যাট করার কথাই বলছি। ঠিক আছে, তোমরা এই আউটপুটটাও বইয়ে দেখতে পারবে, এই আউটপুটও বইয়ে দেখতে পারবে, কিন্তু অনেক সময় এই আউটপুটটা না দেখায় না। ওরা ওখানে একটা বড় করে স্টেটমেন্ট দিয়ে লিখে দেয় যে আমরা দুটো স্ট্রিং হলেই সবসময় কনক্যাট করবো, এবং সেটা যে এরকম ভাবে হতে পারে এটা অনেক সময় বইয়ে লেখা থাকে না, বই একটা সিঙ্গেল লাইন দিয়ে ছেড়ে দেয়। তবে এইটা কিন্তু মনে রাখবে। এইবার আসো 5 নম্বরে। এবার বলো 5 নম্বরে আউটপুট কি হবে? বলো। স্যার কি কি বললে আরেকবার বলো না, আমি এখনই আসলাম। মানে কোথা থেকে শুনবে? 4 নাম্বারটা একবার বলো। ও আচ্ছা আচ্ছা, 4 নম্বরটার ক্ষেত্রে দেখো, এই যে এর ভ্যালু 10 ছিল আর বি এর ভ্যালু 12 ছিল, দুটো কিসে লেখা? স্ট্রিং এ লেখা। যদি দুটো স্ট্রিং এ লেখা থাকে সেই দুটো লেখা কিভাবে করবো? আমরা কি বলেছি? স্ট্রিং এর মাঝখানে যদি এরকম একটা সাইন দেওয়া থাকে, এটা কি করে? এটা এই সাইনটা কিসের? এই সাইনটা হচ্ছে তোমার
কনক্যাট করার সাইন। এটা যদি কনক্যাটই করে তাহলে আর বি কে কি করবে, ও মার্চ করবে। সেই জন্য এখানে 1012 এই হিসাবেই আসবে, 1012 এই হিসাবেই আসবে। সেই হিসাবে সেই জন্য তোমরা এই অ্যান্সারটাও ঠিক করেছো, তার কারণ এখানে গুড একটা স্ট্রিং এবং 10 একটা স্ট্রিং, সেই জন্য আউটকামে তুমি গুড আর 10 লিখেছিলে, এক্ষেত্রে কোনো এরার আসেনি। ঠিক আছে, এটাই বলেছি। এবার 5 নম্বরের অ্যান্সার বলো। 5 নম্বর 1012, ওকে, সার্থক বলেছে। 1012। সুচরিতা? স্যার 5 নম্বরটা আমি বুঝতে পারছি না কি হবে। আচ্ছা, সর্বাণী? এরার হবে। এরার হবে। সুচরিতাও এটাই বলতে চাইছিল, কিন্তু ভাবলো যে এরার আবার হতে পারে, ওই জন্য বলতে বুঝতে পারছি না। এক্স্যাক্টলি এটা এরার হবে। তোমরা চোখগুলো কোথায়, দুটো স্ট্রিং এর ভেতরে কনক্যাট হয়, দুটো ইন্টিজারের ভেতরে অ্যাডিশন হয়, কিন্তু এখানে একটা স্ট্রিং একটা ইন্টিজার, সেই জন্য এখানে কিচ্ছু হবে না, এখানে বড় বড় করে এরার আসবে। বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। সবার ক্লিয়ার? স্মৃতি, সার্থক? ওকে, এবার 6 নম্বরটা বলো। আচ্ছা, 6 নম্বরটা তো বলিনি, 6 নম্বরটা আমি বলে দিই। 6 নম্বরে গল্প হচ্ছে রেপ্লিকেশন করা। রেপ্লিকেশন করা মানে একটা স্ট্রিংকে তুমি নাম্বার অফ কতবার সেটাকে রেপ্লিকেট করতে হয়েছে। রেপ্লিকেট মানে রিপিট করা, সোজা কথা। তাহলে এখানে কি ছিল, এই 3টা তোমার হচ্ছে একটা স্ট্রিং, সেটাকে আমি নাম্বার অফ টাইমস কত লিখেছি, 2। তাহলে এটা কি হবে, এখানে 3টা দুবার রিপিট হবে, 3টা দুবার আসবে, এটাই তোমার আউটপুট, এইটাই তোমার আউটপুট। ওকে, এই 3টা দুবার আসবে। যদি এখানে 2-এর জায়গায় 9 লেখা থাকতো, তাহলে 3টা 9 বার লেখা আসতো। ঠিক আছে, এবার 7-এরটা বলো। সাতেরটা বলো, সুচরিতা? স্যার এরর আসবে। স্মৃতি? স্যার 7-8টা তো বুঝতে পারছি না। সার্থক? আমি লাস্টে বলবো, তোমাকে তো লাস্টে জিজ্ঞেস করছি, তুমি লাস্টে বলবো মানে? সর্বাণী। সর্বাণী বলতে হবে, তুমি বলো। এররই দিয়ে দাও স্যার, আমার অ্যান্সার। আচ্ছা, তোমাকে মানে যাই হয়ে যাক, আমাকে এই বিষয়ে সিনসিয়ার থাকতে হবে, তোমাকে আগে জিজ্ঞেস করতে হবে। আগে যদি একটা অ্যান্সার বেরিয়েও যায়, তুমি সেটাই বলবে। সর্বাণী বলো। 2 বার 3 আসবে। দুবার 3 হবে, যাক। এই ভুল অ্যান্সার গুলো পেলে তো ভালো লাগে আমার। দেখো, সব থেকে বড় কথা, এটা রেডি আসবে। সার্থক বলো, কেন এরার আসবে? কারণ স্যার দুটো স্ট্রিং কে ইন্টু করা যায় না, তাই মানে রেপ্লিকা করা যাবে না, তাই। কি করা যায় না?
সরি সরি, আমার ওয়াইফাই চলে গেছিল। ঠিক আছে এবার সবাই শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। ওকে ওকে, হ্যাঁ ও ঠিকই বলেছে যে আমরা, এটা মনে রাখবে যখন আমরা কনক্যাট করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু দুটো স্ট্রিং এর দরকার ছিল, ঠিক আছে? একটা স্ট্রিং আর একটা ইন্টিজার হলে তুমি করতে পারতে না, কিন্তু রেপ্লিকেশনের ক্ষেত্রে উল্টো, একটা স্ট্রিং আর একটাকে অবশ্যই ইন্টিজার হতে হবে, অবশ্যই ইন্টিজার হতে হবে, ফ্লোটও না, অবশ্যই ইন্টিজার হতে হবে, কারণ ওই ইন্টিজার নাম্বারটাই তোমাকে বলবে যে কতবার তুমি রিপিট করবে। কিন্তু এই ক্ষেত্রে এটা তোমার স্ট্রিং এবং এটাও তোমার স্ট্রিং, সেই জন্য এখানে এটা এরর এসছে। এই যে এখানে এতগুলো 8খানা ছবি আছে, এর মধ্যে কোনো যদি কারোর সমস্যা থাকে আরেকবার শুনবে মনে করবে, তাড়াতাড়ি বলবে। স্যার ওই প্লাসের ওয়ার্ডটা সি দিয়ে কি বললো ওইটার একবার বলো। ফোন নম্বরটা প্লাস ওভারটা সি দিয়ে, না শুনি। কনক্যাটেনেশন। ও মানে দুটো স্ট্রিং প্লাস করলে ওইটা বলে। এই তো ঠিক আছে। এই দেখো এখানে এটা স্ট্রিং হতে হবে আর এটাকে কিন্তু ইন্টিজার হতে হবে, ঠিক আছে? এখানে কোনো কিন্তু কোটেশন নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো আচ্ছা, এর পরের পার্ট। আর তোমরা টাইপ আর ধ্যাৎ, কি রে, অনলাইনে শুরুই 1.5 ঘন্টা, তুমি তো আমার কাছে পরেই 2 ঘন্টা, এর মধ্যে 20 মিনিট খাবে বলছো। চুপ করে বসো এখন, বেশিক্ষণ আর পড়াবো না, চুপ করে বসো। সবে উঠলাম মানে কোথায় উঠলে, ঘুম থেকে? বাবা, তোমার তো হিমালয়ে থাকা উচিত। আচ্ছা, কি বলছিলাম? আচ্ছা ভাবো যে কে আবার মেসেজ করছো, তোমাদের মধ্যে কেউ করছো মেসেজ? কি এটা? উঠ, দাঁড়া দাঁড়া 1 মিনিট, কি সব ভুলভাল মেসেজ করছো? আচ্ছা, আচ্ছা তোমাদের নেক্সট স্যাটারডে আমি হয়তো পড়াতে পারবো না, হয়তো না, পড়াতে পারবোই না, কারণ আমার ওই দিন পরীক্ষা আছে, ঠিক আছে? আমি থাকবো না, তো ওই পড়াটাও আমি একদিন অনলাইনে এরকম পড়াবো, হ্যাঁ। আচ্ছা, এই টাইপ দিয়ে কি হয় জানো কেউ? টাইপ দিয়ে কি হয় জানো তো? আচ্ছা, টাইপ দিয়ে আমরা অ্যাকচুয়ালি যেই ডেটাটা লিখছি সেই ডেটা টাইপ সম্পর্কে জানা যায়। যেমন এখানে তুমি কি লিখেছো, ইন্টিজার, এটা কি লিখেছো, স্ট্রিং, এটা কি লিখেছো, ফ্লোট। তাই এখানে এই যে টাইপ এ, এটা দিয়ে লেখাটা এরকম আসবে যে ক্লাস ইন্টিজার, এটার ক্ষেত্রে ক্লাস str, এর ক্ষেত্রে আসবে ক্লাস float, ঠিক আছে? ক্লিয়ার? শুনতে পাচ্ছ তো কথা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো এটা? হ্যাঁ। স্মৃতি? হ্যাঁ স্যার। ওকে, না বুঝতে পারলে বলো একটু, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তোমার স্যার আরেকবার বোঝাও না। আমরা টাইপ দিয়ে যেই ডেটা টাইপটা লিখেছি সেই ডেটা টাইপের ভেতরে কি, সরি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটার মধ্যে কি টাইপের ডেটা স্টোর করেছি সেইটা দেখার জন্য আমরা টাইপটা ইউজ করি। যেমন এর ভেতরে তুমি কি লিখেছিলে, ইন্টিজার লিখেছিলে, এর ভেতরে স্ট্রিং, এর ভেতরে ফ্লোট। তাই তুমি যখন টাইপের ভেতরে এরকম এই ভেরিয়েবলটাকে লিখবে তখন আউটপুটে এরকম আসবে যে ক্লাস ইন্টিজার, মানে ইন্টিজার ক্লাস এটা, তারপর একটা স্ট্রিং ক্লাস, তারপর একটা ফ্লোট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এবার সার্থকের। ইয়েস স্যার।
আর আইডি দিয়ে আমরা কি করি, আইডি দিয়ে সাপোজ এই যে তুমি 10টা লিখলে, এই 10টা তোমার মেমোরিতে কোনো একটা পার্টিকুলার স্টোরেজে গিয়ে স্টোর হয়েছে, ঠিক আছে? সেই যে জায়গাটায় স্টোর হলো সেটার একটা মেমোরি অ্যাড্রেস আছে। সেই মেমোরি অ্যাড্রেসটা, আচ্ছা এক মিনিট আমি একটু বলেই দিই এটা, হ্যাঁ। ভাবো এই যে তোমাদের 4 জিবি র্যাম 8 জিবি র্যাম এই যে গল্পটা বলে, সেটা কি এরকম সলিড মানে এরকম চাঙ্ক টাইপের ডেটা? একদমই না। সেটা কি ফরম্যাটে থাকে, সেইটা মেমোরিটা খানিকটা এরকম ব্লক অফ সাইজে এরকম ভাঙা থাকে, ঠিক আছে? ভাবো এটা 4 জিবি র্যাম, এটা 1 জিবি, এটা 1 জিবি, এটা 1 জিবি, এটা 1 জিবি, ঠিক আছে? এবার এই 1 জিবিটা ভাবো 0 থেকে 1024 অব্দি আছে, তারপরেরটা 2048 এরকম করে আছে, ঠিক? এইবার যখন তুমি দেখো A = 10, এই 10টা মেমোরির কোথায় গিয়ে হয়েছে? সাপোজ ভাবো মেমোরি এইখানে একটা কোনো অ্যাড্রেসে গিয়ে এটা স্টোর হয়েছে, এই এটা এখানে গিয়ে স্টোর হয়েছে। ও মেমোরিতে যে জায়গাটা অকুপাই করে সেইটার জন্য মেমোরিতে কোনো একটা স্পেসিফিক অ্যাড্রেসে স্টোর হয়। অ্যাড্রেস মানে স্যার এই যে 1024 থেকে 2048 লিখলাম, এর মধ্যে যে কোনো একটা নাম্বার, ভাবো 1122, ঠিক এই লোকেশনটায় গিয়ে এই ভ্যালুটা স্টোর হয়েছে, ঠিক? এই আইডি লেখার ফলে তুমি ওই ভেরিয়েবলটা মেমোরির কোন মেমোরি অ্যাড্রেসে গিয়ে স্টোর হয়েছে সেইটা তুমি জানতে পারো, ঠিক আছে? এবার আমি যদি এখানে বলি সাপোজ এইটা 2000 হয়েছে, সরি এটা 2000, এটা ভাবো 3000, এটা 4000। এবার তোমরা এটা নিয়ে কি যদি প্রোগ্রামিংটা লেখো, তোমরা লিখে দেখবে যে ওসব আসেনি, এটা বড় কি সব 16 বাইটের একটা 16 ডিজিটের একটা ভ্যালু ওখানে লিখতে পারবে, তোমার বলবে স্যার ভুল বলেছে। মনে রাখবে এই মেমোরি অ্যাড্রেসটা কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট। আমার মেশিনে একরকম দেখাবে, তোমার মেশিনে একরকম দেখাবে, সবার মেশিনে আলাদা আলাদা দেখাবে। তার কারণ, কারণ মেমোরি অ্যাড্রেস সবসময় এক কম্পোজিশনে তৈরি হয় না। আর সবার মেমোরিতে কোন জায়গায় কি বসবে এটা কি জানো? তুমি কোথায় কি বসবে তার কোনো ঠিক নেই, তো যেখানে ফাঁকাভাবে বসে পড়বে, ঠিক আছে? আর আমি এখানে 2000 3000 4000 লিখে দেখিয়েছি, জাস্ট অ্যাজাম্পশন করেছি আমি, কিন্তু এটা অ্যাজাম্পশনটা কি মেমোরিতে কোনো একটা পার্টিকুলার জায়গায় স্টোর হয়েছে, ব্যাস এইটুকুই। কিন্তু এই ডেটাটাই যে তুমি ওখানে দেখতে পাবে তার কোনো মানে নেই। আর ওখানে স্যার তুমি এখানে 4টে ভ্যালু লিখছো কেন? তুমি তো 2টো ভ্যালু লিখতে পারতে। 4টে ভ্যালু লিখছি কারণ এটা বেসিক্যালি এই অ্যাপ্রোচে সবাই মেনটেন করে। কিন্তু তোমরা যখন দেখতে পারবে সেখানে 16 বাইটের একটা কোড লেখা, ডিজিট লেখা থাকবে, তার কারণ মেমোরি সবসময় হেক্স কোডে রিপ্রেজেন্ট করা হয়। হেক্স কোড মানে হেক্সাডেসিমেল ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়। সেটা তোমরা যখন ওখানে ওটা দেখবে ওটা হেক্সাডেসিমেলে লেখা থাকবে, তোমাদের এত কিছু জিনিস জানার দরকার নেই। তোমরা শুধু এইটুকু জানো আইডি দিয়ে আমরা মেমোরি অ্যাড্রেস জানতে পারি, মেমোরি অ্যাড্রেস কিভাবে অ্যালোকেট করা হয় বুঝতেই পারলে। আর এই মেমোরি অ্যাড্রেসটা সাধারণত মেশিন ডিপেন্ডেন্ট। মেশিন ডিপেন্ডেন্ট মানে তোমার মেশিনে একরকম, আমার মেশিনে একরকম, কারোর সাথে কারোর মিলবে না। স্যার এটা জেনে আমাদের কি লাভ? আমরা জেনে কি করবো? আমরা জেনে কি করব এই কথাটার উত্তর আমি নেক্সট ডে একটা ক্লাসে দেবো, যেদিনকে তোমাদের আমি মিউটেবল আর ইমিউটেবল পড়াবো সেদিন। আর যদি আমার আর তোমারটা একই দেখায় তাহলে তুমি একই যদি দেখায় তুমি সেটা দেখিয়ে আমাকে দেখাবে, তারপরে আগে তুমি ঠিক মানে সেম করে আনো, তারপর আমাকে দেখাবে, তারপরে বলবো, ঠিক আছে? সেম যদি করতে পারো তো ভালো কথা, সেম করে আনো তারপর। তো দেখো তোমরা আইপি অ্যাড্রেস করে একটা কথা শুনেছো তো? এই আইপি অ্যাড্রেসের একটা মানে আছে, যেটা মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসে টোটাল তোমার সিক্স মানে না সরি 4টে স্লট, মানে ধরো প্রায় 16খানা ডিজিট লেখা হয়। এই 16খানা ডিজিটে যত রকম কম্বিনেশন হয় সেটা প্রায় 300 মিলিয়নের ওপরে। সেই জন্য সবার মেশিনের আইপি অ্যাড্রেস ডিফারেন্ট। এই পৃথিবীতে কারোর মেশিনের আইপি অ্যাড্রেস কারোর সাথে মিলবে না। সুতরাং তোমার মেমোরি অ্যাড্রেস আমার মেমোরি অ্যাড্রেস সঙ্গে তুমি সারাদিন ধরে বসে করলেও মিলবে না, ঠিক আছে? সেটা অত ডেপথে না যাওয়া ভালো, যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছো কিনা বলো, ঠিক আছে? হ্যাঁ, আর মেমোরি অ্যাড্রেসটা কি কাজে দরকার, কেন দরকার, এটা জানা কেন জরুরি, এই বিষয়ে আমরা বলবো যেদিনকে আমরা মিউটেবল আর ইমিউটেবল পড়বো সেই দিন, ঠিক আছে? এইটুকু অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আর কিছু পড়বে? আর একটাই পেজ বাকি আছে। ভেবেছিলাম একটু অপারেটর পড়াবো, কিন্তু 12:33 বাজে। ঠিক আছে, আজকে তো এইটুকুই থাকুক, নয়তো এবার ওভারটাস হয়ে যাবে। ঠিক আছে সবার, বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো।
না আর পড়াবো না, এবার অন্য টপিক চাই, সেই টপিকটা এখন 1 ঘন্টার আগে শেষ হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, স্যার ভালো লেগেছে তো সবাই? পাইথন পারবে বলে মনে হচ্ছে তো একটু এবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা লিভ হয়ে যাও, আমি তোমাদের মেসেজ করে দেবো, তোমরা ভিডিও পেয়ে যাবে, আর এই ডিবিপিটাও আমি দিয়ে, মানে ডিবিপি বলছি সরি, এই পিডিএফটাও আপলোড করে দেবো। ঠিক আছে, আমি বলে দেবো যখন করে দেবো। ঠিক আছে, ওকে, আচ্ছা স্যার। ওকে স্যার। ঠিক আছে, লিভ হয়ে যাও।